শুরুতেই ডক্টর সায়ন্ত আপনার কাছে আসতে চাই। অনেকগুলো প্রশ্নের ভিড়ে একটা প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে দিলেন, তারেক রহমান কবে আসবেন, এবং সেটার খুব সুনির্দিষ্ট কিছু হয়তো আমরা পেলাম না। নির্বাচনের সময়ে তিনি থাকবেন বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হতে এখনো খানিকটা বাকি, সেই পর্যন্ত কি অপেক্ষা করতে হচ্ছে? এটা তো স্পষ্ট যেহেতু করেন নাই, সো যারটা তিনি যদি দিন তারিখ না বলেন আমি আপনি দিন তারিখ বলবো কি করে। তবে এটুকু বুঝতে পারছি তিনি যেহেতু নির্বাচন করবেন, সে কথাও তো বলেছেন, তাকে জিজ্ঞেস করলো তখন যে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচনের সময় দেশের জনগণের সঙ্গে তিনি থাকবেন। তার মানে নিশ্চয়ই তফসিল ঘোষণা হলে বা ওই সময়টায় তিনি আসবেন, এটা নিশ্চিত বলা যায়। তবে যদি পরিবেশ পরিস্থিতি ওইরকম ফিল করেন আগেও আসতে পারেন, ইট ডিপেন্ডস অন হিজ ডিসিশন। এর পাশাপাশি পুরনো ঘটনার ক্ষেত্র বিশেষে উঠে এসেছে, দুটো সাক্ষাৎকারটা এখন তো প্রকাশিত হলো। তার মধ্যে একটিতে প্রশ্ন করা হয়েছিল 2008 সালের মার্কিন একটি কূটনীতিক প্রতিবেদনে, যেখানে তার সম্পর্কে দুর্নীতির অভিযোগ গিয়েছিল এবং সেটাকে তিনি দেখছেন গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে পাঠানো একটি প্রতিবেদন। সেক্ষেত্রে বিএনপির ওই সময়ের আসলে যে শাসনকাল, তার পুনর্মূল্যায়ন কি বিএনপি করছে? সেটা ব্যক্তি তারেক রহমান হোক বা সার্বিকভাবে বিএনপির বিরুদ্ধে সেই সময় যে ধরনের দুর্নীতির অভিযোগগুলো এসেছিল, সেটা গণমাধ্যমে হোক বা পরের বিভিন্ন সময়ে যেগুলো ক্ষেত্র বিশেষে বিচারিক প্রক্রিয়ার মধ্যেও গেছে, সেগুলোর ব্যাপারে কি কোনো পুনর্মূল্যায়ন আছে কিনা বিএনপির? তারেক রহমানের ব্যক্তি তারেক রহমানের নামে এবং হাওয়া ভবন কেন্দ্রিক যে দুর্নীতির গল্প তখন ব্যাপক প্রচারিত ছিল, এটাকে আমি কোট আনকোট গল্প বলছি, প্রচারিত ছিল, তার শিকিয়ানাও যদি সত্য হতো তাহলে আওয়ামী লীগ সর্বতোভাবে তাদের সকল স্টেট অ্যাপারেটাস ইউজ করে তন্ন করে খুঁজেও এত বছরও তারেক রহমানের বিরুদ্ধে সেই দুর্নীতিগুলো বা হাওয়া ভবন কেন্দ্রিক একটি দুর্নীতিও প্রমাণ করতে পারলো না কেন, সেটা একটা বড় প্রশ্ন। সে কারণে বিএনপি বা তারেক রহমান খুব ন্যায়সঙ্গতভাবে এটা বলবার অধিকার রাখেন বা মানুষের মনেও এই প্রশ্নটা ছুড়ে দিতে পারেন যে তার নামে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছিল এবং সংবাদ মাধ্যমে তাকে নিয়ে এত সব রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেটা মানুষকে বিভ্রান্ত করেছিল। যদি তার কোনোটা সত্য হতো, তার ভিত্তিতে আওয়ামী লীগ এত বছর তদন্ত করে কিছু না কিছু তো বের করতে পারত। তবে এটা উড়িয়ে দেবার উপায় নাই যে বাংলাদেশের সব সরকারের সব সময় দুর্নীতি হয় এবং আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার হলেও টিআই এর রিপোর্টে 1.5 বছরের অবদান তাদের। তারপর বিএনপির আমলেও 2.5 বছর অন্তত 3 বার হয়েছে, তার মধ্যে 2.5 বারের দায় বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের টাইম ছাড়া 1 নাম্বারই ছিল। সুতরাং বিএনপি সরকারের সময় দুর্নীতি হয়েছে, সামগ্রিকভাবে সেই দুর্নীতি অস্বীকার করবার সুযোগ নেই এবং সেইটা অস্বীকার তিনি করেনই নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল শুধু তার ব্যাপারে যে তার নামে অভিযোগ ছিল, এমনকি তখন সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রশ্নেও তিনি আলোচনা করেছেন ওই সময়ের। ফলে তিনি যা উপলব্ধি করেছেন তিনি নিজের বিষয়ে তো নিজে জানেন, সেটি তিনি বলেছেন। এর বাইরে বিভিন্ন সময়ে 21শে আগস্ট গ্রেনেড হামলাকে বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সময় বলে চিহ্নিত করা হয়েছে এবং সাম্প্রতিক সময় উচ্চ আদালতের রায়ে সেখানে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন অন্যান্য আসামিরা সহ। সেই ক্ষেত্রে এই যে বিএনপির শাসন আমলে এই ধরনের একটা হামলা ঘটতে পারলো, সেটা নিয়ে কি বিএনপি ভেবেছে যে আসলে তাহলে কি ঘটেছিল, তাদের ব্যর্থতা সেখানে ছিল কিনা? না, যেহেতু বিএনপি তখন সরকারে এবং সেই সময় বিএনপি সরকারের অধীনস্থ গোয়েন্দা তৎপরতাকে পাশ কাটিয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পেরেছে, ডেফিনেটলি সেই সরকারের গোয়েন্দা ব্যর্থতা তো অবশ্যই। কিন্তু সেই ব্যর্থতার পরে সেই সরকার এটা তদন্ত করবার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিল, তৎকালীন আওয়ামী লীগ তাতে সহায়তা করেনি। এফবিআইয়ের ব্যাপারে আওয়ামী লীগের কোনো সহযোগিতা ছিল না। এমনকি সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতেও যেতে চেয়েছিলেন, তারা সেটাও অ্যালাউ করেননি।
ফলে বাংলাদেশের রাজনীতিতে এরকম অনেক ঘটনা অনেক সময়ই ঘটে, তার স্পর্শকাতর বিবেচনায় আমরা মনে করি যে যে সরকারি আসুক বা যারাই থাকুক তার সত্যিকার কুল কিনারা হয় না, পলিটিক্যালি মোটিভেটেড কিছু হয়। আপনি সেটা 21শে আগস্ট গ্রেনেড হামলার সেই প্রেক্ষাপট ধরেন, অথবা বিডিআর হত্যাকাণ্ড ধরেন। বিডিআর হত্যাকাণ্ড আওয়ামী লীগের আমলে হয়েছে, সেটার আঙুল তো অনেকেই নির্দেশ করতো, পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন বাহিনী এটা ওটার দিকে। এই সরকার আসার পরে জোরে সোরে আওয়াজও তুলেছিল, তারপর থেমে গেল আশ্চর্যজনক কারণে। ফলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ নানান কারণে, আমরা মুখে যত কথাই বলি, আমরা অনেক জায়গায় স্পর্শকাতর বিষয়গুলোতে খুব বেশি দূর এগুতে পারি না যখন এক্সটার্নাল কোনো শক্তি জড়িত থাকে, এটা ধারণা আমার। সে কারণে হয়তো এইসব বিষয়ের প্রকৃত কারণ কখনই আমরা জানতে পারবো না। শুধু রাজনৈতিকভাবে যারা যখন সুবিধাজনক জায়গায় থাকে তারা ব্যবহার করে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। ভারতের প্রসঙ্গ এসেছে সাম্প্রতিক সময়ে। ভারতের পররাষ্ট্র সচিব একটি সাক্ষাৎকারও দিয়েছেন, সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যেমন তারা একদিকে বলছেন, অন্যদিকে নির্বাচনে যারাই জিতে আসবেন তাদের সাথে তারা কাজ করবেন সে কথা বলছেন। আর তারেক রহমান তার সাক্ষাৎকারে বলছিলেন যে জনগণ যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের ব্যাপারে একটা বৈরী মনোভাব পোষণ করে, সেক্ষেত্রে তিনি জনগণের নেতা হিসেবে সেই পথেই তাকে হাঁটতে হবে, এই ধরনের একটা ইঙ্গিত আছে তার বক্তব্যে। সব মিলিয়ে এই দুটো সাক্ষাৎকার বা বক্তব্য থেকে এই আওয়ামী লীগের থাকা না থাকার ব্যাপারে কি কিছু বোঝা গেল? আগামী নির্বাচনের সালে এটাকে অন্তর্ভুক্তিমূলক হ্যাঁ কি না সে ব্যাপারে কোনো উত্তর পাওয়া গেল না? এখানে তারেক রহমান নির্বাচন আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এখানে তারেক রহমান তো এটা সিদ্ধান্ত নেবে না, উনি তো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নাই। উনি কেবল এটুকুই বলেছেন যে জিনিসটা আমার পছন্দ হয়েছে, উনি খুব পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন যে জনগণের যদি তারা বৈরিতা অর্জন করতে চায়, জনগণের কাছে বিরাগ ভাজন হতে চায় ভারত, তাহলে ওনার তো কিছু করার নাই, এবং উনি জনগণের পক্ষেই থাকবেন, কারণ উনি তো এই দেশে রাজনীতি করেন। তো সেই বিবেচনায় আমি মনে করি যে উনি মানে আমার কাছে ভালো লাগছে না কথাটা, আর কি ঠিক বেঠিক আমি জানি না, বাট আমার কাছে এটা মানে এই দেশে একজন নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে দেশে একজন রাজনৈতিক নেতার এই ধরনের বক্তব্য হওয়া উচিত। উনি ভালো বলেছেন। আর ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, ভারত চাইতেই পারে, চাইতে পারে। এখন চাওয়ার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখতে যদি চায় তাহলে তারা ভূমিকা রেখে চেষ্টা করে দেখতে পারে, তাদের ব্যাপার। কিন্তু আমার কথা হলো কি, ভারত এত বছর, গত 15 বছর ধরে ভারত কিন্তু একটা কথা তোতা পাখির মতো বলে আসতো যে আমাদের এখানে যখন নির্বাচন হয়, আমাদের নির্বাচনে কে অংশ নেয় কে অংশ নেয় না, জনগণ ভোট দিতে পারে কি পারে না, এই সমস্ত ব্যাপারে তাদের একটা কথাই ছিল, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তো এত বছর ধরে যে কথাটা বলছি, আমি আশা করবো তারা এখন ওই কথাটাই ভাববে, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা কীভাবে, আমাদের এখানে এই নির্বাচনে অনেক ঝামেলা হতে পারে, আমি অনেক কিছু পছন্দ করি না, আমি অনেক কিছু চাই না, আমি মনে করি যে এইটা থাকা উচিত, এটা হওয়া উচিত, আমি এগুলো মনে করি পার্সোনালি। কিন্তু এই মনে করার ক্ষেত্রে আমি তো ভারতের সমর্থন কামনা করি না। ভারত বাড়ির দেশ, তারা কী বলবে, এটা আমি মনে করি আমার ইচ্ছা, আমি বলি এটা আমার দরকার হলে আমি এই ক্ষেত্রে আমার দেশের জনমত আমি মানে গড়ে তোলার চেষ্টা করবো অথবা বলবো। দেখেন ভারতের কী আসে যায়, আমি কি ভারত নিয়ে কিছু বলছি নাকি? এটা তাদের তারা থাকুক, আর তারা আমাদের এখানে কী চায় না চায় তারা চাইতেই পারে, চাওয়া কোনো অন্যায় নাই। কিন্তু চাওয়ার জন্য তারা যদি কোনো পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপ যদি আমাদেরকে টাচ করে, তাহলে আমরা ভাই আমাদের আপত্তি আছে। তারেক রহমানের যে সাক্ষাৎকার, দুটো সাক্ষাৎকার, সেখানে আর কোনো কিছু কি আপনার চোখে পড়েছে যেটা উল্লেখযোগ্য? হ্যাঁ, চোখে পড়েছে অনেক কিছুই। আমার ওনার পুরো সাক্ষাৎকার আমার পছন্দ হয়েছে। দেখেন, মানুষের সাথে তুলনা করতে পছন্দ করে। তো যেমন ধরেন, আমি এই কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে আমাদের দেশের সরকার প্রধানের মেহেদী হাসানের সঙ্গে। তো আমি একটা জিনিস আজে আমি একে একে চিন্তা করছি যে সরকার প্রধান কীভাবে কথাগুলি বললেন, 5 বছর 10 বছর 50 বছর এই যে বলছেন না, আমার কাছে মনে হয়েছে যে এটা রাষ্ট্রনায়কোচিত কথা না। কারণ উনি আগে যেরকমভাবে গ্রামীণ ব্যাংকের এই হিসাবে, অথবা ডক্টর ইউনূস উনি ওনার মানে তত্ত্ব 3.0 এগুলি প্রচার করার যে ভঙ্গিতে কথা বলতেন, এখন উনি সেই ভঙ্গিতেই কথা বলেন। কিন্তু ওই কাজটার এই কাজটা এক না। ওইটা ছিল স্বপ্ন বিক্রি করার কাজ, আর এটা হলো স্বপ্ন বাস্তবায়নের কাজে ওখানে আসছেন। তো উনি স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ওই বিক্রি করার যে ভঙ্গিটা, ওটা করলে হবে না রে ভাই। এবং এটা উনি মানে দেখা গেছে ওনার ওর মধ্যে, ওনার সেই বয়স হয়েছে, কিন্তু আমার কাছে সেই চপলতা আমার কাছে মনে হয়েছে, যে জিনিসটা আমি তারেক রহমানের মধ্যে পাই নাই।
অথচ তারেক রহমানের মধ্যে থাকলে বরং এটা স্বাভাবিক হতো, কারণ উনি তো রাষ্ট্র ক্ষমতায় কখনোই ছিলেন না। যখন বিএনপি ছিল তখনও তো উনি রাষ্ট্রীয় কোনো পদে কিন্তু ছিলেন না, কাজেই ওরা থাকতে পারতো, কিন্তু ওনার মধ্যে আমি সেটা পাই নাই। উনি প্রত্যেকটা কথা কিন্তু আমরা বলেছেন। ডক্টর ইউনূস স্যার আমি বলে একটা প্রবণতা আছে, আমি কিন্তু কম্পেয়ার করেছি, ওই তাৎক্ষণিকভাবে কিন্তু করছি, আমি ওয়েট করছি যে এই বলে যে আমি যখন বলতে যে আপনি প্রাইম মিনিস্টার হবেন কিনা, তখনও বলে কি আমার দল ঠিক করবে। আর উনি যদি বলেন যে আমি হব, তাহলে দল কি মাইন্ড করবো? ইন্ডিয়াতে যেরকম হয়, ইন্ডিয়ার পক্ষে দেখুন আপনার বিভিন্ন রাজ্যের ইলেকশন হয় না, ওরা কিন্তু একটা মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে আসে সামনে আগে, যে এই হবে মুখ্যমন্ত্রী। তো এরকম যদি হয় অসুবিধাটা কি? কিন্তু উনি ওই অসুবিধার মধ্যে ঢুকেন নাই, উনি বলছেন যে দল ঠিক করবে কে প্রাইম মিনিস্টার হবে। এই যে মানে আমরা এই যে কালেকটিভ যে চিন্তাটা, এই চিন্তাটা না আমাদের দেশের রাজনীতিতে আমাদের দর্শকদের জন্য আমার কাছে নতুন মনে হচ্ছে। দল ঠিক করার সংস্কৃতি বাংলাদেশের রাজনীতি থেকে আদৌ গড়ে উঠেছে? হয়তো ওনার দলেও নাই, হয়তো ওনার দলেও নাই, ওনার আকাঙ্ক্ষাটা আছে, বাট আমি বলতে চাচ্ছি কি হয়তো ওনার দলেও নাই রে ভাই। কিন্তু আমি বক্তব্য হলো কি, নাই জানার পরেও যে বলার মতো যার যে পরিমিতি বোধতেছে, আমি এইটাকে অনার করছি। এবং আমি মনে করি এটা যত লোকে শুনেছে তত লোক কিন্তু ভাববে, লোকটা এরকম ভাবছে। তারপরে যখন উনি আইসা বলবেন যে তাহলে কিন্তু আমি তোমাদের বিদ্যুতের সুইচ অফ করে দেবো, আমার বাবা এটা বানাইছে, হ্যাঁ, তখন কিন্তু যখন যদি বলেন আর কি, তখন পাবলিক বলবে আরে ভাই আপনি তো তখন এই কথা কইছেন, এই কথা কন কেন? এই যে এগুলো দরকার আছে, মানুষ যখন শোনে না ওটা তো রেকর্ড হয়ে যায়, সবার মনের মধ্যে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে ক্যারেক্টারটা, এই যে চেহারাটা, এই যে চিত্রটা, এটা আমরা ধরে রাখতে চাই। তবে আমার খালি একটা মানে একটু দ্বিধা আছে, যদি সময় পাই একটু বলি। দ্বিধাটা হলো কি, আপনাদের সবারই অভিজ্ঞতা আছে। ধরেন আমাদের এখান থেকে একজন লোক মনে করেন থাইল্যান্ড গেল, বেশি দূরে যাওয়া দরকার নেই, থাইল্যান্ড গেল। থাইল্যান্ড যাওয়ার পর আপনার এয়ারপোর্টে নামলো, নামার পর দেখবেন কি সুন্দর লাইন দিয়ে ইমিগ্রেশনে যাচ্ছে, একটা কাজটা শেষ করে 2 দিন বেড়ে আসলো, ফেরার সময় বাংলাদেশে যখন ব্যাক করলো, প্লেন থেকে নামিয়ে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেয় ইমিগ্রেশন, যে একটা হুড়াহুড়ি, ওই লোকটাই সমস্যাটা কি? তাহলে সমস্যাটা কিন্তু এইখানে না, সমস্যাটা হলো এনভায়রনমেন্টে। তো আমি মাঝে মাঝে মানে খুব আতঙ্কের সঙ্গে চিন্তা করতেছি, উনি তো এখন ইংল্যান্ডে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি যখন ঢাকায় আসবেন চারিদিকে মোশাহে পরিবেষ্টিত হবেন, এবং সবাই যখন বলতে থাকবেন যে আপনি তো আসলে মানুষ না, আপনি দেবতার মতো হয়ে গেছেন, এবং বলে কিছু পাওয়ার চিন্তা করবেন। কারণ আমাদের এখানে তো দেবতা বলে কিছু পাওয়ার অভ্যাস তো আছে, অনেকের আছে না, আছে তো। এই সাংবাদিকরা যাব যারা এতদিন বিলাই হয়েছিল এখন সিংহ হয়ে গেছে, আছে কিন্তু অনেক সাংবাদিক, হঠাৎ সিংহ সবাই, এই সিংহরা যাবে যে তার পায়ের কাছে মিউ করবে, যা করছেন আপনি, আমরা তো অতদিন ধরে সাংবাদিকতা করি, এরকম কখনো দেখি অনেক সিংহ তখন সুবাস ছড়াবে। তখন না জানি আবার উনি এই পরিবেশ দ্বারা আক্রান্ত হয়ে যান কিনা আমি জানি না, আমার ধারণা হবে না, সংখ্যা আমার আতঙ্কের মধ্যে আছি আর কি আমি। জি, অনেক ধন্যবাদ। শাকিলুজ্জামান, আপনার কাছে আসতে চাই, এই যে আলাপ হচ্ছিল সেখানে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি জোট নিয়ে আলাপ হচ্ছে কয়েকদিন ধরেই, এনসিপির সাথে গণ অধিকার পরিষদ যাচ্ছে কিনা সেটা নিয়ে আপনাদের দলের নেতাও খানিকটা কথা বলেছেন, 2-1 সাক্ষাৎকারে দেখছিলাম, সেই ব্যাপারে যদি আর একটু জানাতেন আমাদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ 2 সহ-আলোচক এবং চ্যানেল 24-কে এবং যারা দর্শক শ্রোতা দেখছেন সকলকে। প্রথমে আজকে স্মরণ করব, আজকে 7 অক্টোবর 2019 সালের আজকের এই দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে, রাজপথে কিন্তু আন্দোলনের সময় শুধুমাত্র স্ট্যাটাস দেওয়ার কারণে সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে আবরারকে শহীদ হতে হয়েছে। এই সময়গুলো আমরা পাড়ি দিয়েছি যে একটা আধিপত্যবাদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। তা কোন জায়গায় হত্যা করা হয়েছে? একটা বিশ্ববিদ্যালয়ের হলে, বাইরে একটা আলাদা বিষয়, বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিন্তু সেই সময় নিরাপদ ছিল না। তো আজকে সেই 6 বছর আগে সেই দিনে আজকে আমরা হয়েছি। তো প্রথমে আপনি যেটা বললেন, এনসিপির সাথে আমাদের যে এনসিপির যারাই আছে সবাই তো আমাদের সহযোদ্ধা, আমাদের সহকর্মী এক সময় ছিল, এবং এক সময় তারা নুরুল হক নূরের নেতৃত্বেই তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্বে বিশেষ করে 8 সাল থেকে আপনি 25 সাল পর্যন্ত যদি দেখেন, এই হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম কিন্তু অনেকেই করেছে। সেই সময় হাসিনা কিন্তু 2বার মাথা নত করেছে, 2বারই কিন্তু তরুণদের কাছেই মাথা নত করেছে। প্রথম মাথা নত করলো কই, 2018 সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করলাম, সেই সময় কিন্তু আমরা তাকে বাধ্য করলাম যে কোটা সংস্কারে, সেই সময় কিন্তু সে মাথা নত করেছে। পরবর্তীতে মাথা নত করলো কি 24-এর গণ অভ্যুত্থানে।
তো দুইটা নেতৃত্ব, বিশেষ করে তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, সকল শ্রেণীর মানুষ সেখানে ছিল। সেই জায়গায় জনমনের একটা আকাঙ্ক্ষা, জনমনের একটা চাওয়া যে তরুণদের নেতৃত্বে এই ফ্যাসিবাদের বিলোপ হয়েছে, তো তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হোক যে সেখানে সকল তরুণটা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেখ, এই একটা জনমনে আকাঙ্ক্ষা হয়েছে। সেই জন্য এনসিপির সাথে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে, শীর্ষ নেতৃত্ব পর্যায়ের সাথে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু এনসিপির কিছু নেতাকর্মীর অহমিকার কারণে, কিছু নেতাকর্মীর ভুলভাল বক্তব্যের কারণে জিনিসটা এখন থেমে আছে। একবারে যে নিঃশেষ হয়ে গেছে তা না, জিনিসটা আবার কি ধরনের বক্তব্য এসছে? তাদের কিছু নেতাকর্মীর অহমিকা, গণ অধিকার পরিষদ এনসিপির ফর্ম পূরণ করে সিপিতে যুক্ত হবে, অথচ দেখেন গণ অধিকার পরিষদ যদি বলে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জন্ম, আজ 25 সালে দীর্ঘ 7 বছরে শুধুমাত্র সেই সময় গণ অধিকার পরিষদ আমরা গঠন করছি 2021 সালে, সেই সময় ছাত্র অধিকার পরিষদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সময় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলাম। তো 18 সাল থেকে 25 সালের আপনার যে আন্দোলন সংগ্রামগুলো দেখেন সারা দেশে, সেই সময় কিন্তু ছাত্র অধিকার পরিষদ, বিশেষ করে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী বর্তমান সভাপতি নুরুল হক নূর যখন ডাকসুর বিপি হয় এবং তার আগে পরবর্তীতে আমরাই কিন্তু সব সময় এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রতিবাদের যে একটা মশাল, সেই প্রতিবাদের মশাল কিন্তু আমরাই জারি করেছি এবং আমরাই কিন্তু সেই প্রতিবাদের মশালের নেতৃত্ব দিয়েছি। তো আমাদের সারা দেশে 64টা 79টা ইউনিট গণ অধিকার পরিষদের ছাত্র, যুব, শ্রমিক, এমনকি পেশাজীবী অধিকার পরিষদ এবং প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, আমাদের যে সহযোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু ফ্যাসিবাদী হাসিনার আমলের তৈরি করা যে নির্যাতন উপেক্ষা করে সেই সময় কিন্তু আমাদের এই সহযোদ্ধাগুলো হয়েছে। এটা কিন্তু কোনো তদবির বা সুযোগ সুবিধা নিয়ে হয় না। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন, গণ অধিকার পরিষদে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে, প্রথমে ছাত্র অধিকার পরিষদ আমরা গঠন করি, পরে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ গঠন করে তারপরে কিন্তু আমরা গণ অধিকার পরিষদ গঠন করি। তারপরে তো ওই জায়গায় যখন তাদেরকে আমরা রাজপথে যখন আগে দেখি নাই 5 তারিখের আন্দোলনকে, তার আগে তারা যখন বলে গণ অধিকার পরিষদের নেতাকর্মী আপনার এনসিপির ফর্ম পূরণ করে যুক্ত হতে হবে, এই সময় অহমিকা তো আমাদের নেতাকর্মীরা মেনে নেয় না। সে জায়গায় আমরা তাদের প্রস্তাব দিয়েছিলাম, এই জায়গায় 2টা প্রস্তাব হতে পারে। একটা হলো তারা গণ অধিকার পরিষদে আসবে, অথবা যেহেতু তরুণদের 2টা দল গণ অভ্যুত্থানের ভূমিকা পালন করছে, 2টা মিলে একটা নতুন নাম হতে পারে। এই বিষয়ে এনসিপি বা গণ অধিকার পরিষদ কোনোটাই থাকবে না, আমাদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদে আসতে পারে, অথবা তারা 2জনে মিলে একটা নতুন নাম হতে পারে। এই বিষয়ে আমাদের নেতাকর্মীটা মোটামুটি প্রস্তাব দিয়ে, আমাদের নেতাকর্মীরা মোটামুটি এদিকে সায় হয়েছিল। আর এই জায়গায় শুধু গণ অধিকার পরিষদের তো বিষয় না, আমাদের যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে ভাতৃপ্রতিম সংগঠন, এদেরও তো একটা বিস্তর আছে। শুধু গণ অধিকারের এনসিপি যুক্ত হয়ে গেল, আমাদের বাকি যে অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো আছে, তাদেরও তো একটা বিস্তারের একটা বিষয় আছে। কারণ আপনি যদি গণ অধিকার পরিষদ এনসিপিতে যায়, এটা আমাদের নেতাকর্মী কখনো মেনে নেয় না। বিশেষ করে যারাই ওই জায়গায় আছে, তারা তো একসময় নুরুল হক নূরের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে সবাই, আপনার এক সময়। এখন যারা বড় কথা বলে, নুরুল হক নূরের অবস্থানটা কি দাঁড়াবে যদি নতুন একটা দল হয়? নুরুল হক নূরের নেতৃত্বে হতে হবে এই জায়গায়। নতুন একটা দল হলে নুরুল হক নূরের নেতৃত্ব হবে, কারণ সবসময় তো যারাই ছিল এনসিপি, যারাই গঠন করছে, তারা তো একসময় নুরুল হক নূরের কর্মী ছিল। নুরুল হক নূরকে নেতা মেনেই তো তারা একসময় যুক্ত হয়েছে। এই সময়টা তো হয়েছে, তারা যদি বলে তাদের ফর্ম পূরণ করে ওই জায়গায় যাইতে হবে, জুলাইয়ের আন্দোলনের বাস্তবতায় তো সামনে যারা ছিলেন সেটাও তো মেনে নেওয়ার একটা বিষয় কি নেই? তো জুলাই বাস্তবতায় আপনি নুরুল হক নূরের অবদানকে অস্বীকার করবেন? নুরুল হক নূরকে যখন আপনার 19 জুলাই, দিবাগত রাত 20 জুলাই বলে তার বাসার দরজা ভেঙে, সেই সময় দরজা ভেঙে তাকে যেরকমভাবে বাসা থেকে নিয়ে গেল এবং নিয়ে তাকে 2 দিন আমরা তাকে খোঁজ পাই না। সেই সময় কোনো টেলিভিশন মিডিয়াও কিন্তু ছিল না, এমনকি আপনার এই চ্যানেল কোনো টেলিভিশন মিডিয়া ছিল না, শুধুমাত্র পত্রিকায় গেছে, কোনো মিডিয়াতে আমরা জানাতে পারি না। শুধুমাত্র সেই সময় বিবিসিকে জানিয়েছিলাম যে বিবিসি একমাত্র নিউজ করেছে নুরুল হক নূরকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময়। এমনকি শুধু এটা না, আপনি 2018 সাল থেকে 2025 সাল যদি বলেন, এই দেশে ফ্যাসিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার প্রথমে যেটা বললাম, আবরার যখন শুধুমাত্র একটা স্ট্যাটাসের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়, সেই সময় আমরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, অন্যান্য সংগঠন যেখানে রাজপথে দাঁড়াতে পারতো না, আমরাই তখন প্রতিবাদের মশালটা জারি করছি এবং আমরাই রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। তাদেরকে যখন বলে তাদের ওই জায়গায় যুক্ত হতে, এটা তো কখনো নেতাকর্মীরা মানবে না। আমি ওই অনুষ্ঠানে ছিলামও, একটা প্রোগ্রাম ছিল, একটা আলোচনা সভার মতো। মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য উনি প্রথম বললেন যে এই সরকারের সেফ এক্সিট নিয়ে চিন্তা ভাবনা করা উচিত।
তো ওটা নিয়ে বেশ তখন আলোচনা হলো যে উনি এটা কেন বললেন, বলা ঠিক হলো কি না, এখনই বলা ঠিক হলো কি না, এই ধরনের কথা। তারপরে যখন নাকি নাহিদ ইসলাম বললেন তখন এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্ব পেল এই কারণে নাহিদ ইসলাম কিছু অভিযোগ সহ দেবপ্রিয় কিন্তু কোনো অভিযোগ দিয়ে বলেন নাই, কিন্তু নাহিদ ইসলাম কিছু সুনির্দিষ্ট অভিযোগ করলেন যে এই উপদেষ্টারা নানা রকম মানে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তারপরে নানা ধরনের কাজকর্ম করেছেন এবং অনেকের সঙ্গে লিয়াজও করছেন বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গে। তো এগুলি যখন নাহিদ ইসলাম যখন বলেন তখন কিন্তু এটাকে গুরুত্ব দিতে হয়, কারণ ওনারা তো ওনাদেরই সহকর্মী, ওনাদের জীবনযাপন, চিন্তা ভাবনা, কথাবার্তা এগুলো সব তো উনি দেখে এসেছেন, উনি নিজেও ওগুলি অভ্যস্ত ছিলেন। তখন মনে হয় যে ঘটনা কিছু ঘটতেছে এমন কিছু যা নাকি তারা পরবর্তী সময়ে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে পারবে না, এরকম একটা ঘটনা কিন্তু তাদের মধ্যে হয়েছে। এবং আমরা তো দেখেছি যে 1/11-এর সময় তো এই মঈনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন অথবা মাসুদুদ্দিন চৌধুরী বলেন, তারা তো সেফ এক্সিট পেয়েছেন, নানাভাবে মানে সুযোগ সুবিধা পেয়ে দেশ থেকে বেরিয়ে যেতে পেরেছেন এবং পরে তো আসতেও পারেন না, আসেও না। মাসুদুদ্দিন বসে আসছিলেন, তারপরে এখন নানাভাবে আছেন। তো সেফ এক্সিটটার প্রয়োজন হয় আসলে, সেক্ষেত্রে সেফ এক্সিট ছিল না বলেই তো ওনাকে পালাইতে হয়েছে, তাই না? তো এটা আবার সেফ এক্সিট বলবেন কিনা যাই না, বলতেও পারেন, কারণ তাদের হেলিকপ্টারের উপরে পৌঁছায় দেওয়া হয়েছে। অবশ্যই সেফ এক্সিট। হ্যাঁ সেফ এক্সিট না, ওই তো আসতে পারছেন না। পাবলিকের পাড়া খেয়ে মারা যেত। আচ্ছা, ও মারা যেত, মৃত্যুর হাত থেকে বাঁচাই দিছে। তো যাই হোক, এই জন্য হয়তো পুরো বিচার হতে পারে কে বাঁচাই দিল। তো আমি এইগুলি বলছি আর কি, যে মানুষ আসলে অভিযুক্ত তো হচ্ছেন, তো এখন যারা আছেন তাদের কাছে কিন্তু অনেকের অনেক রকম প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলি মানুষের তারা মেটাতে পারে নাই, অযোগ্যতার কারণেই হোক অথবা নানা ধরনের মানে আপনার দুর্নীতিপরায়ণ মনোভাবের কারণেই হোক অথবা ক্ষমতার অপব্যবহার করার মানসিকতার কারণে হোক, তারা তো মেটাতে পারে নাই। আমি এখানে দুটো কথা বলবো। একটা হলো নাহিদ ইসলাম যখন কথাগুলি বলেন তখন না উনি সুকৌশলে ওনার যে দুই সহকর্মী ওখানে আছেন তাদেরকে বাঁচিয়ে বলেন। আমি তো মনে করি যে সেফ এক্সিট যদি তালিকা করে 1 নম্বর তো তার সহকর্মী আসিফ মাহমুদ থাকবে। কেন? এই লোকটা যেখানে হাত দিছে, যেখানে উনি বিতর্কে ছাড়া কোনো কাজ করতে পারে না। ধরেন আপনার এই যে সর্বশেষ আমরা পাপন সাহেবকে নিয়ে কত হাসাহাসি করছি না, এই নিয়ে ক্রিকেট বোর্ড নিয়ে কত পাপন সাহেবকে হাসি কত কিছু করছি, তখনও কিন্তু এরকম হয় নাই যে একটা বিরাট একটা অংশ তারা নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করতেছে, এবং যারা প্রত্যাহার করছে এরা কিন্তু এলেবেলে কোনো লোক না কিন্তু। তো কেন আজকে দেখলাম বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল সাহেব, আমিনুল যে আগে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল, উনি তো সরাসরি বললেন যে এই উপদেশটা ওই ভোটারদের ডেকে এনে ধমকাইছে, এইগুলো যদি না জিতে তাহলে হবে না। তো বাবা তুমি আসছো হলো গিয়া মানে 6 মাসের জন্য, আর আছে মেয়াদ আছে আর 5 মাস, তোমার এখনো এই সমস্ত কিছু তুমি দূর করতে পারো না। মানে স্বভাবগতভাবে উনি বিতর্ক তৈরি করার জন্য একজন পটু ব্যক্তি। এলজিআইডি মিনিস্ট্রি পাইছে, পাওয়ার পর মানে উনি ওনার থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন এর অর্ধেক বরাদ্দ দেশের অন্তত পক্ষে 10টা জেলায় উনি মানে পাবেন না। অনেক জেলা আছে যেটাকে 14 কোটি 15 কোটি টাকা গেছে, ওখানে 230 কোটি নিয়েছেন ওনার একমাত্র একটা থানার জন্যই, একটা উপজেলার জন্যই। তো এই যে বিষয়গুলো, এই বিতর্কগুলো করতেছেন। তারপরে তো ওই যে হাঁস, নীলা মার্কেট, ওয়েস্টিন, কত কিছু তো আমরা সব শুনলাম। উনি যখন এটা জবাব দিতে যান তখন আরও প্যাঁচ খেয়ে যায়। তারপরে আপনার ঢাকা দক্ষিণের মেয়র, ও তো সামান্য হাঁস, এটা নিয়ে কথা বলেন, ও তো আর কারো ছাগল খায় নাই। ঠিক আছে, ছাগল যারা খাইছে তারা তো খাইছে একটা অন্য হিসাব। তো আমি এইগুলি বলি যে এই যে বিতর্কগুলো, এদের থেকে বাঁচার জন্য কিন্তু এদের সেফ এক্সিটের দরকার হবে রে ভাই। সেটা কি ধরনের হতে পারে? এই যে যারা ক্ষমতা আগামীতে আসবে তাদের সঙ্গে লাইন দিবে, যারা ধরেন আগামীতে আমি যদি ধরে নিই বিএনপি ক্ষমতা আসবে, তাহলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে লাইন দেবে, ভাই আমাকে সেভ করবেন। কিন্তু যেমন আগে যারা ছিল, বিনিময়ে কি পাবেন? বিনিময়ে কিছু লেনদেন তো আছে। আচ্ছা আপনি আমাকে বলেন, আগে যারা ছিল এই আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের অনেক মন্ত্রী কি এই সরকারের অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ মেনটেন করে তাদের সহায় সম্পদ রক্ষা করতেছে না? করতেছে তো। এই যদি দেখলাম কয়েকদিন আগে যে এই যে আপনার কি এই যে বিপু সাহেব জ্বালানি মন্ত্রী ছিল যিনি, যাকে নাকি শেখ হাসিনার কেশিয়ার বলা হতো, ওনার প্রতিষ্ঠানকে কেউ কেউ রক্ষা করতেছে না। দেখলাম তো নাম দেখলাম, কোনো প্রতিবাদ হয়েছে? হয় নাই তো। তো এইগুলি কি প্রশ্ন উঠবে না? সমস্ত কিছু প্রশ্ন উঠবে, কে কি করতেছে না করতেছে। এখনও তো অনেকে বলবে না,
হয়তো যে সুবিধা নিতেছে বলার সুযোগ পাচ্ছে না। জাস্ট খালি ক্ষমতা থেকে নামতে দেন, দেখবেন বানের জলের মতো আপনাদের কাছে বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসতে থাকবে। তো আমার একটা প্রস্তাব আছে, বুঝছেন? প্রস্তাবটা কি, এই দেশটাকে না সবাই মানে লুটপাট হয়ে একটাই বানাই নিচ্ছে, মানে চারণভূমি বানাই নিচ্ছে, যে আমরা এখান থেকে লুটপাট করবো, ওখানে আমি দ্বৈত নাগরিক আছি অথবা গ্রিন কার্ড আছে, ওখানে পাঠাবো, বাড়ি গাড়ি করবো, ওখানে থাকবে, তবে এখান থেকে লুটপাট শেষ, আমি চলে যাবো। এই হলো আমাদের পদ্ধতিটা। তো এইটা থামানোর জন্য আমি মনে করি, যেহেতু প্রশ্নটা উঠছে এবং যেহেতু নাহিদ ইসলাম এই প্রশ্নটা উঠিয়েছেন, আমি এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমি মনে করি যে ক্ষমতা ছাড়া অন্ততপক্ষে 15 দিন 1 মাস আগে সমস্ত উপদেষ্টা এবং এই সরকারের আমলে যারা নাকি দায়িত্ব পেয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, সকলের পাসপোর্ট সিজ করতে হবে। সিজ করে একটা জাজ করতে হবে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে, করে তারা এই যে একজনকে বলবে যে কার নামে কি অভিযোগ আছে, জাতির কাছে আহ্বান করবে, আপনারা দেন। সেই অভিযোগগুলো তারা দেখবে, দ্রুত এদেরকে যাদেরটা দেখবে মুক্ত আছে পাসপোর্ট ব্যাক করবে। আপনার ইচ্ছা হলে থাকেন, যান আপনার ইচ্ছা। কিন্তু আমার কথা হলো কিন্তু ভাই, আমরা যেন আবার ওই অভিজ্ঞতা না হয় যে আমার টাকা নিয়ে বিদেশে বসে আরাম করে থাকবে। ভাই এই অভিজ্ঞতা আওয়ামী লীগে যারা গেছে, বিদেশ গেছে না অনেকগুলো, কেউ কষ্টে আছে বলেন আপনি? কেউ কষ্টে আছে? মহানন্দে আছে। তো আমি এই দৃশ্য রিপিটেশন এই স্বল্পকালীন সরকারের মধ্যে দেখতে চাই না, এবং আমার দেশের আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, বিএনপি কি কাউকে সেফ এক্সিট দিচ্ছে? মানে তার আগে হচ্ছে আমি একটা টেনশনে পড়ে গেছি যে আমাদের উপদেষ্টাদের নিয়ে। মাসুদ কামাল ভাই যেই প্রস্তাব দিল যে পাসপোর্ট সিজ করে 15 দিন আগে বলতে হবে যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জমা দেন। এখন যদি এই কথা শুনে আজকে রাতে কোনো উপদেষ্টা হার্ট অ্যাটাক করে মারা যায়, তার দায় কিন্তু মাসুদ কামাল ভাইয়ের। কারণ এইরকমভাবে ভয় ধরাইয়া দিবেন আপনি মানুষকে। বাংলাদেশে উপদেষ্টা হয়েছে, তারা তো কিছু খাবেই, এটাই দেশের রেওয়াজ, খাইতে দেন, যাইতে দেন। সেফ এক্সিট বলতে আমাদের মাইন্ডসেট হয়ে আসছে যে বিদেশ চলে যাবে বোধহয় নিরাপদে। সেফ এক্সিট মানে তো শুধু বিদেশ চলে যাওয়াটা, সেটাই মেইন করে না সব সময়। এরা যেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এখন দায়িত্বে আছে, এই সরকারটাকে যেভাবেই দেখুক না কেন, একটা পর্যায়ে গিয়ে এদের বৈধতার প্রশ্নটা কিন্তু সামনে আসবেই। আপনি তো আইনের লোক, আইনজীবী, আপনি কি মনে করেন না যে পরবর্তী নির্বাচিত সংসদে এদের জন্য একটা ইন্ডেমনিটি দিতে হবে, যে সংবিধানে যাহা কিছুই থাকুক না কেন এবং এরা যাহা কিছু করিয়াছে সবই বৈধ বলিয়া পরিগণিত হইবে, এমন কিছু করতে হবে না? এই কাজটা যে করবে, এই সরকার থেকে বেরিয়ে যাওয়া এবং সেফলি থাকা, এটাও তো একটা সেফ এক্সিট তাদের লাগবে। এবং এই এক্সিটটার জন্য পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে বা নির্বাচিত হবে, তাদের হাত দিয়েই তো করতে হবে। সুতরাং তার কারো না কারো হাত ধরে তাদের এক্সিট দরকার হবে। তারেক রহমান তো বললেন যে তারা আশা করছেন যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন। তাহলে কি সেই আলোচনা শুরু হয়েছে এর মধ্যে? না, এটা তো জামায়াতও মনে করে তারা জিতবে। এনসিপি তো বিএনপিকে 50টা আসন ধরিয়ে দিয়ে তারা নিজেরাই জিতবে বলে দিচ্ছে। সুতরাং যারা রাজনৈতিক দলগুলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা তো প্রত্যেকেই মনে করবে যে তারা জিতবে। এখন কি এই সরকারি উপদেষ্টারা তাইলে সবার সঙ্গে আলোচনা করবে? এক্সিট একটা দরকার হবে, এবং রাষ্ট্রের প্রয়োজনে এই এক্সিট তাদের এই যোগে ইন্ডেমনিটি দিয়ে দিতেও হবে। 111-এর পরে দিতে হয়েছে না তাদের, এদেরকেও দিতে হবে। বরং এই যে সেফ এক্সিটের নামে এখন যে অ্যানার্কি তৈরি করা হচ্ছে, বিশেষ করে সার্জিতের বক্তব্যটা আমার কাছে অনেকটা হত্যার হুমকির মতো মনে হয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বলার যে ভাষা। প্রথম আলোর হেডলাইন হয়েছে এটা নিয়ে, মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। মানে উপদেষ্টা হয়ে তারা এমন বিপদে পড়েছে যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিটের পথ খোলা রাখবে না ওরা। তাহলে কি করবে? ধরে এনে উপদেষ্টা বানালেন। এখন সেই উপদেষ্টা হওয়ার পরে যে আপনাদের কথা শুনবে, মানবে, তার বেলায় ঠিক আছে, যত চুরিই করুক, যত 2 নাম্বারই করুক। আর যে কথা শুনবে না, তার বেলায় মৃত্যুই তার জন্য অবধারিত ঘোষণা করে দিলেন। কি কথা শোনার কথা বলা হচ্ছে এখানে? তাদের দলের ব্যাপারে কোনো আনুকূল্যের প্রশ্ন যেটা ছিল, সেই আনুকূল্যটা এখন তারা ওইভাবে হয়তো ওইটা পাচ্ছে না। কারণ হলো, হয়তো কেউ ভেবেছিলেন
যে এই তরুণরা এদের মাধ্যমে দল সেটা একটা বিরাট কিছু হয়ে যাবে, এরাই এদের সেফ এক্সিট দিবে, সুতরাং এদেরকে অনেকভাবে কাউকে মাস্টারমাইন্ড বানানো, কাউকে নানান উপাধি দেওয়া, কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে সুখ দুঃখের গল্প বলা, অভিমান করে চলে যাওয়ার গল্প তাদেরকে বলতে হবে, এরকম একটা আবহ কিন্তু তৈরি হয়েছিল। এবং তারা যা চায় তাই হয়ে যায়, ঠান্ডা পানির পরশ বুলিয়ে তাদের শান্ত করা হয়। কিন্তু যখন দেখছে যে না, দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, তারা আসলে ওই রকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ হতে পারেনি রাজনীতিতে, তখন হোঁচট খেয়েছে তারা যে না, এদের দেওয়া হবে না। এখন ওই হোঁচট খেয়ে তারা যে তাদের ওই যেই রকম অতি মানে আশা দেওয়া, প্রত্যাশা জাগানো এবং তাদেরকে বিরাট কিছু বানিয়ে ফেলবে, বাংলাদেশের হর্তাকর্তা বনে গিয়েছিল, সেই জায়গাটা যখন আর থাকছে না এবং দেখছে মাথার উপর থেকে ওই হাতগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন ওদের গায়ে লাগছে, তখন মৃত্যুর হুমকি আসছে যে সেফ এক্সিট না দিলে। এর বাইরে তো আমি অন্য কিছু আর দেখি না। এখন এইভাবে যে অ্যানার্কি তৈরি করছে সরকারের বিরুদ্ধে, একবার শাপলা নিয়ে বলে শাপলা না নিলে ইলেকশন কিভাবে হয় দেখবে তারা, শাপলা প্রতীক না দিলে। নির্বাচন কমিশন নিয়ে যখন যা খুশি তাই বলছে, যাহারে তারে নিয়ে যা খুশি তাই বলছে। ফলে এই যে ওদের কাছ থেকে মানুষ যে প্রত্যাশাটা করেছিল যে নতুন বাংলাদেশ মানে কি, দুর্নীতি বাংলাদেশে একটা সমস্যা, দুর্নীতি মুক্ত একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমরা, সেখানে ওরা নিজেরাই দুর্নীতিতে যুক্ত হয়ে গেল, নারী কেলেঙ্কারিতে নিজেরা যুক্ত হয়ে গেল। নিজেদের কথাবার্তার যেই ধরন, বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের বেসামাল কথা নিয়ে আমরা বিরক্ত, কিন্তু ওদের কথা তো আরও অ্যাগ্রেসিভ এবং আরও বেসামাল। ওদের এখন আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের একটা দুর্ভাগ্য যে ওদের নেতাদের কথা নিয়ে আমাদের এই টক শোতে আলোচনা করে অনেক সময় নষ্ট করতে হয়, যারা আসলে ওই আলোচনার দাবি রাখেনি। একটা ছেলে এই বয়সে 2-3টা দল বদল করে, বামপন্থী দল, ধর্মীয় দল, অমুক তমুক করে টোরে শেষ পর্যন্ত এইখানে ঠাঁই নিয়েছে, এমন সব পাকনা কথা বলে যে সমালোচনা না করু উপায় থাকে না। কারো ছাগল খেয়ে ফেলে, কেউ হাঁস খায় ওয়েস্টার্নে গিয়ে, কী সব শুরু করেছে এরা। ফলে বাংলাদেশের রাজনীতিতে যেই পরিবর্তনটা ওদের কাছে প্রত্যাশিত ছিল সেখানে হোঁচট খেয়েছে। এখন তারা এরকম অ্যানার্কি তৈরির পথ ধরেছে। বরং আপনি তারেক রহমানের বক্তব্য নিয়ে শুরুতে আমরা আলোচনা করেছিলাম না, সেরকম বক্তব্য তো মানুষ ওদের কাছ থেকে শুনতে চেয়েছিল যে ওরা ধৈর্য নিয়ে আগামীর বাংলাদেশ নিয়ে সহনশীল কথা বলবে। তারেক রহমানের মতো আমি মুগ্ধ হয়ে শুনেছি 2টা ইন্টারভিউ, যে আমি এ পর্যন্ত বাংলাদেশের কোনো লিডারের দীর্ঘ সময় ধরে মেজাজ ধরে রেখে এইরকম নানান রকমের বিব্রতকর প্রশ্নেও যিনি খুব ঠান্ডা মাথায় পরিমিতি বোধ রেখে উত্তর দিতে পারেন, এবং তার এমন কোনো প্রশ্নের উত্তর নাই যেটা নিয়ে খুব বিতর্ক তৈরি করে তাকে বা তার দলকে বিতর্কিত করা যায়। হ্যাঁ, তার দলের পলিসি, তার কৌশল, সেই অনুসারে অনেক বক্তব্য দেবে, সেটা সবারই যে ভিন্ন মতে সবার পছন্দ হবে তা না, কিন্তু এমন কোনো বক্তব্য দেননি যেটা দেশের বিরুদ্ধে যায়, মানুষের বিরুদ্ধে যায়, সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, কিংবা অতি চালাকির আশ্রয় নেওয়া, এমন কিছু না। এই রকম বক্তব্য মানুষ শুনতে চায়। কাজে কি করবেন সেটা কাজের মূল্যায়ন হবে, কিন্তু কথার মূল্যায়ন তো ইতিমধ্যে হয়ে গেছে যে সবাই তার বক্তব্যটা, অন্তত ভালো বক্তব্য দিয়েছেন বলে গ্রহণ করেছে। তিনি মিডিয়া এড়িয়ে চলতেন দীর্ঘদিন, প্রায় দেড় যুগের বেশি মিডিয়া ফেস করেননি। সবাই এটা নিয়ে বলতো উনি মিডিয়ায় যান না কেন। যে লোক মিডিয়ার সঙ্গে এত চমৎকার কথা বলতে পারেন, তিনি যে যেতেন না, নানান কারণ ছিল, পরিমিতিবোধ নিয়ে কথা বলছেন। এই রকম বক্তব্য আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশের প্রবক্তা যারা হতে চেয়েছিল তাদের কাছ থেকে, অথচ তারা উচ্ছৃঙ্খল সব আচরণ, উচ্ছৃঙ্খল কথা, এরে ওরে ধমক দিয়ে কথা বলা, দাদার বয়সী বাপের বয়সী লোকদের যেইভাবে নাম ধরে ভাই বলে ধমকের সুরে কথা বলা, একজন মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে কেউ একজন কথা বলল, ওদের বিরুদ্ধে গেল, পছন্দ হলো না, তার সমালোচনা করতে গিয়ে সুর তুলে গালি রচনা করা, এইসব কি সেই রাজনীতি দেখাচ্ছে? জি, ধন্যবাদ। শাকিলুজ্জামান, আপনার কাছে ফিরে আসতে চাই। 2টো প্রশ্ন। একটা হচ্ছে যে বৈধতার ব্যাপারে তো এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা বোধহয় জুলাই সনদকে ঘিরে, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা শুনতে চাইবো। আর এর বাইরে পুরনো রাজনৈতিক শক্তি, বিএনপি বলুন, জামাত বলুন, তার বাইরে আসলে তারুণ্যের শক্তির উত্থান, সেটা এনসিপি হোক বা গণ অধিকার পরিষদ হোক, আপনারা আসলে কতটুকু করতে পারলেন?
প্রথমত জুলাই সনদ নিয়ে যে বক্তব্যটা দিলেন, জুলাই সনদে দীর্ঘ কয়েক মাস আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এই জায়গায় এসেছে। বিশেষ করে 84টা সুপারিশ এই জুলাই সনদে মানে আলোচনা হয়েছে এবং জুলাই সনদ একটা রায় দিয়ে, ঐকমত্য কমিশন একটা রায় দিয়েছে এই জুলাই সনদের 84টা সুপারিশ। তো সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ, কারণ বিগত সময়ে আমরা দেখেছি 2007 সালে সেই সময় আপনার প্রায় 200-র উপরে এরকম সুপারিশ পাশ হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় এসে তার পক্ষের যে সুপারিশগুলো তার জন্য ভালো সেগুলো রেখে বাকিগুলো আপনার আর জাতীয় সংসদে তুলে নেয়। তো না তোলার কারণে সেগুলো অটোমেটিকলি আপনার বাতিল হয়ে যায়। তো যেহেতু 1971 সালের পর 2024 সাল, এরপরে সবচেয়ে বড় রক্তক হয়ে আপনার সবচেয়ে বেশি শহীদ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে 24 সালে। তো এটা অন্য সময়ের সাথে এটা মিলানো যাবে না। 71-এর পরে যদি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আন্দোলন সংগ্রাম বলেন, মানুষের আত্মত্যাগ বলেন, সেটা 24 সাল, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। তো এইটার একটা বৈধতা প্রয়োজন। এই বৈধতার জন্য আপনার গণভোট এর একটা বিষয় আলোচনা হয়েছে, আগামীকাল দুপুরে এটা নিয়ে একটা আলোচনা হবে, গণভোট হবে। অ্যান্ড গণভোটটা কবে হবে এটা নিয়ে একটা আলোচনা হয়েছে। তো এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে। প্রায় নির্বাচনের দিনের সাথে জুলাই সনদের বাস্তবায়নের জন্য একটা গণভোট হওয়া যেতে পারে। জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন ওই দিনে আলাদা একটা ব্যালট থাকবে। তো ওই জায়গাতে কি থাকবে আপনার, যেমন এই জায়গায় 84টা সুপারিশ বাস্তবায়ন, সুন্দর সুন্দর অনেকগুলো সুপারিশ আছে। তো অনেকগুলো সুপারিশের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো আপনার নোট অফ ডিসেন্ট রেখে তো আপনার যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তো আবার ওইগুলা তো পালন করবে না। কিন্তু ঐকমত্য কমিশন কিন্তু রায় দিয়েছে, বিশেষ করে যেমন উচ্চকক্ষের ঐকমত্য কমিশন দিয়েছে, যেমন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াটা আছে। তো বর্তমানে নোট অফ ডিসেন্ট গুলো ধরে আলাদা করে কি গণভোট হতে পারে ওই প্রশ্নগুলো সামনে রেখে? না, আপনার তো এরকম ভাবে সম্ভব না। আপনার এই জায়গায় নোট অফ ডিসেন্ট না কাজ করবে না। যদি একটা কাজ করা হয়, যদি ওই জায়গায় যেমন যে অর্ডিন্যান্সটা জারি হবে আপনার আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ক্ষেত্রে, যদি অর্ডিন্যান্সটা এরকমভাবে হয় যে আগামীর পার্লামেন্ট যারাই ক্ষমতায় আসবে, যারাই থাকবে, আগামীর পার্লামেন্ট এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করিতে বাধ্য থাকিবে, এর পক্ষে হা অথবা না, এরকম একটা অর্ডিন্যান্স জারি করে যদি গণভোটটা দেওয়া থাকে, তাহলে ওই জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। যেমন এই জায়গায় আমরা 4 জন আছি, যে কোনো একটা বিষয়ে আপনার 3 জন একমত হলো, আরেকজন একমত নাও হতে পারে। তো আপনি ওই বিষয়ে একমত হলেন না দেখে ভিন্ন মত থাকা সত্ত্বেও কিন্তু ওই সূত্রটা পাশ হয়েছে, তো ওইটা কিন্তু মানতে বাধ্য আপনি। তো এই ক্ষেত্রে একটা করা যেতে পারে, কারণ এই জায়গায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে জুলাই ঐকমত্য কমিশনের যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধকরণ, যে এমন কি হতে পারে যে যিনি দ্বিমত পোষণ করছেন তিনি বাধ্য থাকবেন না? না, এই জায়গায় তো দ্বিমত তো আপনার এই জায়গায় বাহিরে অনেকেই ভালো ভালো কথা বলে, কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। কিন্তু অন্য আরও যে 84টা সুপারিশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা দেখেন, আগামী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঐকমত্য কমিশন কিন্তু রায় দিয়েছে, উচ্চকক্ষ থাকবে, উচ্চকক্ষে 100 আসন থাকবে, এটা হলো ভোটের অনুপাতে থাকবে। আপনার যে দল যত % ভোট পাবে উচ্চকক্ষে ততগুলো আসন থাকবে, এটা একটা। আর সাংবিধানিক ও সংবিধিকরণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমি যখন পিএসসির কথা বলছিলাম, বিগত সময়ে আমরা দেখছি পিএসসির নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হয়। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি ওগুলোর অনুমোদন করে। তো আপনার সরকার দলীয় প্রধানমন্ত্রীর সুপারিশে যদি পিএসসির কর্মকর্তা নিয়োগ হয়, তো ওই জায়গায় আপনার পিএসসি ভাইবা বলেন, পিএসসির যে একটা সরকারি কর্মক্ষেত্র চাকরির যে নিয়োগ প্রক্রিয়া আছে, তারা তো ওই সরকারের বাইরে অন্য কারণে নিয়োগ দেয় না। বিগত সময় আমরা দেখেছি বিসিএসে 200 মার্ক ভাইবা থাকতো, এটা ভাবা যায়, প্রায় 100 থেকে 200 ভাইবা থাকতো। এই জায়গায় তো আপনার সরকার দলীয় লোকটি তো আপনার ভাইভাতে নিয়ে যায়। আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয় উঠেছে আপনার সেই জায়গায় পুলিশ কমিশন, আপনার বিগত আপনার 8 সাল থেকে 25 সাল পর্যন্ত যদি দেখেন, আপনার একটা ফ্যাসিবাদী স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে আপনার পুলিশ বাহিনীকে রেখে তো আপনি পুলিশ কখনো জনবান্ধব হতে পারবে না। তো তাদের পদোন্নতি, তাদের লজিস্টিক্স সাপোর্ট সব কিছুই যদি সরকারের হাতে ওইরকমভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকে, তাহলে সেই পুলিশ তো তার পদোন্নতি লজিস্টিক্স সাপোর্টের জন্য সরকারের পক্ষ হয়ে কাজ করে, এবং তাদের যদি কোনো ভুল অন্যায় সব কিছু সরকার দেয়। তো এই জায়গায় যদি স্বাধীন একটা পুলিশ কমিশন গঠন করা থাকে, তাহলে কিন্তু পুলিশ সরকারের অনিয়ম যেগুলো রয়েছে, অন্যায় যে কাজ, সেগুলো কিন্তু পালন করতে বাধ্য থাকবে না। তো এই বিষয়গুলো কিন্তু এসেছে, এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই 84টা যে সুপারিশ, তা আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ দেখা যাবে। সেই জায়গায় সবাই যার যার অধিকার এবং যার যার কাজগুলো করতে পারবে। আবার দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি বললেন, তারুণ্যের শক্তি, যেহেতু 18 এবং 24 দুইটার
নেতৃত্ব তারুণ্য দিয়েছে এবং তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ চলুক, এটাই দেশের জনগণ চায়। একটা জনমত, জনাকাঙ্ক্ষা আছে, এটা অস্বীকার করবার কোনো কারণ নাই। সেই জায়গায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর কিন্তু তরুণের প্রতীক, তারুণ্যের প্রতীক হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগী, নির্যাতিত এবং সবচেয়ে বেশি যদি আপনার হামলার শিকার হয়, নির্যাতনের শিকার হয় যদি দেখেন, সেটা কিন্তু গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক। কিন্তু সেটা তো ব্যক্তি নূর, কিন্তু সারা দেশে 300 আসনে সেই ধরনের মুখ আপনারা তৈরি করতে পেরেছেন কিনা? গণ অধিকার পরিষদ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমরা তো এই পর্যন্ত 1800 থেকে 25 সাল পর্যন্ত দেখেন, আমরা কিন্তু আধিপত্যবাদ বলেন, অন্যায় বলেন, এগুলোর বিরুদ্ধে কাজ করে কিন্তু এই পর্যন্ত আসছে। আমরা কিন্তু সরকারি ছত্রছায়াও কিন্তু এগুলো করি। এমনকি দেখেন গণ অভ্যুত্থানের অন্যতম বড় মুখ, সবচেয়ে বড় শক্তি বলেন নুরুল হক নূর। এই জাতীয় পার্টি আপনার ফ্যাসিবাদীর দোসর, এই গণহত্যার দোসর। সেই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে, সেই জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমরা যখন 29শে আগস্ট আমরা যখন একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রাম শেষে আমাদের প্রোগ্রামে কিন্তু জাতীয় পার্টির সাথে থাকা আওয়ামী লীগের যে দোসর, যে ছদ্মবেশী, তারা কিন্তু আমাদের পিছন থেকে প্রোগ্রামে হামলা করে। তো তার প্রতিবাদে যখন আমরা একটা সংবাদ সম্মেলন করতে যাই কার্যালয়ের সামনে, এই গণঅভ্যুত্থানের শক্তি ছিল নুরুল হক নূরের উপরে এবং নুরুল হক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী কিন্তু হামলার শিকার হয়। এমনকি এমন হামলার শিকার হয়, দেখেন তাকে দেশের বাইরে চিকিৎসা নিতে হয়, আপনার দেশের বাইরে। সেই জায়গায় আপনার তারুণ্য বলেন, এদেশের জনগণ বলেন, তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ তারা চায়। সেক্ষেত্রে আমরা আলোচনা করছি তরুণ যে রাজনৈতিক দলগুলো আছে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমরা আলোচনা করছি কিভাবে তারুণ্যের যে শক্তিগুলো আছে তাদেরকে সংগঠিত করে আগামীর জাতীয় নির্বাচনে কিছু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হচ্ছে। অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, যদি আর কিছু যোগ করার থাকে শেষের দিকে আছে। আমার না মানে গণভোটটা নিয়ে আমি অল্প করে বলি, বোধহয় সময়ও নাই। গণভোট নিয়ে আমি একটু মানে আমার কাছে মনে হয় এটা খুব কনফিউজিং হয়ে যাবে। কনফিউজিং হয়ে যাবে কিভাবে, যে আমি খালি একটা প্রসঙ্গ তুলি আপনাকে। জি, এটা কবে হবে এটা একটা বিতর্ক আছে, যেহেতু বিএনপি এনসিপি দুজনেই বলছে এটা নির্বাচনের দিনও হতে পারে। হলো, এখন প্রশ্ন হলো যদি সেই গণভোটে না বিজয়ী হয় তাহলে কি হবে? এটা কি কারো মাথায় আছে? হতে পারে, কিন্তু কারণটা কি, বিএনপি যে গণভোটে রাজি হয়েছে এটা কিন্তু মানে খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। এখন বিএনপি তো চায় নাই, বিএনপি বলেছিল যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলান, আর যেগুলো সংবিধানের সংশোধনের সঙ্গে জড়িত আছে সেগুলো আমরা নির্বাচনের পর সংসদে যে করব। এই জিনিসটা অন্য দলগুলো রাজি হয় নাই। তো বিএনপিতে বলেছে ভাই আপনারা তো তাহলে কি এই বাকি দলগুলো বিএনপির উপর বিশ্বাস করতেছে না, বিএনপিকে অবিশ্বাস করতেছে। এবং বিএনপি হয়তো এটা কিন্তু তাদের আমার ইন্টারভিউতে কিন্তু কথাটা কিন্তু আসছে এভাবেই। তো যদি আপনি অবিশ্বাস করেন আমাকে, আমি আপনারটাতে হাত নাও বলতে পারি, অথবা আমার যারা সমর্থক আছে তারা তো নিজ দায়িত্বেই মনে করতে পারে যে তোমরা আমাদের অবিশ্বাস করছো, ঠিক আছে দিয়ে দিলাম না। তারপরে তো কিছু আওয়ামী লীগের ভোটও আছে, যদি না হয়ে যায় সেক্ষেত্রে যারা এত উৎসাহ নিয়ে গণভোটের জন্য দাবি নিয়ে তাদের কি হবে? তখন কিন্তু মানে জিনিসটা জানেন, দেখেন সংস্কার কিন্তু প্রয়োজন, কিন্তু আমি শুরুর থেকে বলে আসছি, আপনি এখানে বহুবার বলছি সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আনারি এবং কিছু ভুল লোকের হাতে। এটা আমি শুরুর থেকেই বলতেছি, এটা সর্বশেষ এখন প্রমাণ হয়ে ছাড়বে গণভোটে, হইতেও পারে, আমি জানি না কি হবে। ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, যদি আর কিছু যোগ করার থাকে। না, এইটা গণভোট হওয়াটা অতি বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে। তার থেকে যেসব বিষয়ে একমত হচ্ছে সেগুলো এখন অধ্যাদেশ জারির মাধ্যমে করে ফেলতে পারে, বা নির্বাচনের পরে বিএনপি করবে বলছে, তাদের টেস্ট কেস হিসেবে ছেড়ে দেখ। তারা না করলে তো তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এই দলগুলো আরও সুবিধা নিতে পারবে। বরং আমি খুব সংক্ষেপে অন্য একটা বিষয় একটু রেজ করি। আপনার এই অনুষ্ঠানে 2 সপ্তাহ আগে একটা আলোচনা সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু বক্তব্য নিয়ে আমরা কথা বলেছিলাম যে কোনো সময় ছেড়ে দিতে হতে পারে। ওইটার সময় একটা গুরুত্বপূর্ণ একটি ইস্যু তুলেছিলেন এই গণমাধ্যম বিষয়ক কমিশনের প্রধান কামাল আহমেদ সাহেব। উনি বলছিলেন তার জানা মতে এই সরকারের সময়ও একটা টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা তখন সেটা অস্বীকার করেছিলেন।
আজকে জানলাম দুটো চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে, তো সেই দুইটাই আরিফুর রহমান নামের দুই আরিফকে দুইটা দেওয়া হয়েছে। তার মধ্যে এক আরিফুর রহমান তুহিন হচ্ছে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, আর এক আরিফুর রহমান সে জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল, যেহেতু এনসিপিতে পরে জয়েন করে নেই, বিশ্ববিদ্যালয় পর্যায়ের রিপোর্টার ছিলেন পত্রিকার, তাদের দেওয়া আছে। এখন প্রশ্ন এটা না, তারা যদি যোগ্য হয়, তাদের যদি চ্যানেল চালানোর সক্ষমতা তাকে দিবে, তাহলে তথ্য উপদেষ্টা যে 2 সপ্তাহ আগে অস্বীকার করলেন তার বক্তব্য দিয়ে প্রশ্নের জবাবে, তাহলে কি তথ্য উপদেষ্টার অজ্ঞাতে এইসব অনুমোদন হয়, নাকি উনি তথ্য গোপন করেছেন? এই প্রশ্নটা তোলা আমাদের জরুরি, যে ক্ষমতায় আছে বলেই তারা যদি পুরনো নিয়মে নিজেদের মতো করে নিজেদের লোকদের এইভাবে লাইসেন্স দিবে, তাহলে শেখ হাসিনা যে দিয়েছিল তার সমালোচনা করবার অধিকার আমরা রাখলো, ওনরা রাখেন। শাকিল যদি আর কিছু যোগ করা থাকে খুব সংক্ষেপে। দেখেন, এনে যে বিষয়গুলো আসছে, আগামীতে গণ অধিকার পরিষদ যে কার্যক্রমগুলো করছে, বিশেষ করে আগামীর বর্তমানে বাংলাদেশের নির্বাচন হওয়াটা জরুরি বর্তমানে, কারণ সরকার ভালোভাবে রান করতে পারতেছে না। এমনকি সরকারের সাথে যে উইংসগুলো আছে, বিশেষ করে সরকারের যে নির্বাহী বিভাগ এমনকি প্রশাসনিক যে মাঠ পর্যায়ে আছে, সরকার ভালোভাবে রান করতে পারতেছে না। তো এই জায়গায় আপনার বৈদেশিক একটা, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ যেটা বলছে, তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু দেশটি নিয়ে একটা ষড়যন্ত্র করছে। তো এবং বাংলাদেশে একটা স্টেবল সরকার প্রয়োজন বর্তমানে, এটা দরকার। তো এর জন্য নির্বাচনটা হওয়া প্রয়োজন। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের মোটামুটি জুলাই জাতীয় সনদের বিষয়ে আলোচনা হচ্ছে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে এটা ইনশাআল্লাহ সমাধান হবে, যেহেতু আগামীকাল একটা মিটিং আছে। তো জুলাই জাতীয় সনদটাও আপনার খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। তো আগামীতে সকল রাজনৈতিক দলের এবং দেশ ও জাতির স্বার্থে যে কোনো বিষয়ে যদি ছাড় দিতে হয় দ্রুত, এবং গণ অধিকার পরিষদ সেই ছাড় দিতে রাজি, দেশ এবং জাতির